আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নেপালের সরকার বাংলাদেশের মতো করেই যে শেখ হাসিনার সরকার যেভাবে বিপ্লবীদের নিকট পরাজিত হয়েছে এবং যেভাবে আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিরা পথে ঘাটে লাঞ্ছিত হয়েছে, তার চেয়েও নির্মমভাবে নেপালের একটি সরকারের পতন হয়েছে এবং সেখানে বাংলাদেশের চেয়েও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেখানকার যে অর্থমন্ত্রী, তাকে বেদম প্রহার করা হয়েছে, কাপড় চোপড় খুলে ফেলা হয়েছে এবং সে বেঁচে আছে কিনা আমরা বলতে পারবো না। এবং সেখানে ছাত্ররা, আমাদের এই বাংলাদেশের জেনজি হিসেবে যারা খ্যাতি পেয়েছে, এদের মতো করেই রাজপথে তারা নেমেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যে সফলতা লাভ করেছে এবং খুব অল্প সংখ্যক ক্ষয়ক্ষতির মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার জামানাতে বা তার রেজিমে যে দমন পীড়ন চলেছে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময়টিতে, এবং সেই সময়টিতে যে ক্যাজুয়ালিটি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে, তার সাথে অনেক অনেক কম প্রাণহানি হয়েছে নেপালে। তো এরপরেও সেখানকার সরকার, সেখানে পতন ঘটেছে, সরকার পালিয়ে গেছে হেলিকপ্টারে করে, মানে প্রধানমন্ত্রী ওলি তিনি পালিয়ে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রত্যেকটা নেতাদের বাড়িতে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দলের যারা লোকজন রয়েছে তারা বলতে গেলে কোথায় কী অবস্থা আছে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। তো এটা আমাদের বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আর আমজনতা, তারা ভীষণ রকম উল্লসিত যে না, এরকম কর্তৃত্ববাদী শাসন আর চলবে না। আর যাকে বলা হয় তরুণ যারা যুবক রয়েছে তারা যে আন্দোলন করছে, সে আন্দোলন মোকাবেলা করার ক্ষমতা নেই। এবং অনেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই পতন হলো, শেখ হাসিনার পতন হলো, এটা মূলত নরেন্দ্র মোদীর পতন। আর নেপালে যে পতন হলো, অনেকেই ভুল করছেন যে এটাও বোধহয় দিল্লির জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসবে এবং শেখ হাসিনার জন্য একটা মারাত্মক বিপদ বিপত্তির সৃষ্টি করবে এবং দিল্লির সঙ্গতির কারণেই বিরক্ত হবে যে একটা কুফা বাংলাদেশে সে যে কাজকর্ম করেছে তার ফলে এখন দিল্লিতে তাকে আশ্রয় দিতে হচ্ছে, তার কয়েক লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই পুরো ভারত জুড়ে আশ্রয় দিতে হচ্ছে ভারত সরকারকে, এবং কাউকে কাউকে ভারত সরকার রীতিমতো প্রোটোকল দিচ্ছে এবং ভাতাও দিচ্ছে। তো এটা একটা যন্ত্রণা। তো সেই যন্ত্রণার সঙ্গে যদি আবার এই নেপালের এই যন্ত্রণা শুরু হয়ে যায়, তাহলে ভারতের ভবিষ্যৎ কী, এটা নিয়ে আলোচনা করছে। পরবর্তীতে আমি দেখলাম যে এই যে নেপালে যে ঘটনাটি ঘটল, এতে করে ভারতের কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে এই কারণে হলো যে যে সরকারটি, এই সরকারটি মূলত চীনাপন্থী সরকার, ভারত বিরোধী সরকার, এবং তারা কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল চীনা মদতে, এবং এরা স্পষ্টতই অ্যান্টি ভারত ছিল। এবং আমরা বেশ কয়েকবার শেখ হাসিনার জামানাতে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে এখানে নেপালি সেনাবাহিনী তাদের যে সীমান্ত, সেই সীমান্তে তারা গুলি করে তারা সেই ভারতীয় সৈন্যবাহিনীকে রীতিমতো তাড়িয়ে দিয়েছে এবং অনেক গ্রামবাসীকে তারা তাড়িয়ে দিয়েছে। এবং আপনারা জানেন যে নেপালের সঙ্গে ভারতের এখনও পর্যন্ত উন্মুক্ত বর্ডার, একদম খোলা বর্ডার রয়েছে 1600 মাইল, 1600 কিলোমিটার। এবং এই যে উন্মুক্ত বর্ডার, এই বর্ডার দিয়ে ভারতের নাগরিক কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া নেপালে ঢুকে যেতে পারে। আর নেপালের পাসপোর্টধারীরা, নাগরিকরা, তারা কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢুকে যেতে পারে এই উন্মুক্ত বর্ডার দিয়ে। দ্বিতীয়ত, নেপালে ডুয়েল কারেন্সি, অর্থাৎ সেখানে ভারতের মুদ্রা, ভারতীয় রুপি যেভাবে চলে, নেপালের মুদ্রাও সমানভাবে চলে একই সঙ্গে। আমাদের দেশে যেমন ডলার, পাউন্ড, এগুলোর মূল্য রয়েছে, কিন্তু এগুলো আপনি দোকানে বিক্রি করতে পারবেন না।
বা দোকানে এগুলো দিয়ে কোনো পণ্য সামগ্রী কিনতে পারবেন না। কিন্তু যেটা আপনি করতে পারবেন যাকে বলা হয় নেপালে, সেটা হলো ভারতীয় রুপি দিয়ে আপনি অনায়াসে পুরো নেপাল ঘুরতে পারবেন। তৃতীয়ত হলো যে নেপালের সঙ্গে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে একটা সময়, বিশেষ করে রাজতন্ত্র যখন ছিল, একটা সময় তাদের মধ্যে যে কৌশলগত সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ভিত্তিতে মানে এটাকে মনে করা হতো ভারতের একটা অঙ্গরাজ্য বা করদ রাজ্য। তো এর বাইরে নেপালের একটা সম্প্রদায় রয়েছে, গুর্খা, পাহাড়ে বসবাস করে। তো এরা বিশেষ যোদ্ধা এবং বিশ্বস্ত। পৃথিবী উল্টে গেলেও, মরে গেলেও তারা আপনার সাথে বেইমানি করবে না। এবং এরা সেনাবাহিনীতে এতটা বিশ্বস্ত যে ব্রিটিশ জামানাতে ব্রিটিশ সরকার একটা রেজিমেন্ট তৈরি করেছিলেন, গোর্খা রেজিমেন্ট। শুধুমাত্র নেপালের এই অধিবাসীদেরকে নিয়ে তারা একটা রেজিমেন্ট তৈরি করেছিলেন, এবং এই রেজিমেন্টটি ব্রিটিশ সরকারকে সবসময় ঘুমাতে দিত। মানে যেখানে এই রেজিমেন্টের কর্মকর্তারা রয়েছে, সেখানে ব্রিটিশ সরকারের কর্তারা মনে করতেন যে তারা চোখ বুজে ঘুমাতে পারতেন। তো পরবর্তীতে ভারত যখন স্বাধীন হলো, তারা তখনও এই গোর্খা রেজিমেন্টটা রেখে দেয়, এবং এখানে তারা ওই নেপালের যারা গোর্খা সম্প্রদায়, সেখান থেকেই তারা সবসময় রিক্রুট করে এই রেজিমেন্টটাকে তারা চালু রেখেছিল। কিন্তু 2022 সনে নেপাল সরকার, মানে চীনের মদতে পরিচালিত নেপাল সরকার, তারা বলল যে না, আমরা আমাদের এই সদস্যদেরকে বা অধিবাসীদেরকে আর ভারতের এই গোর্খা রেজিমেন্টে ভর্তি করাবো না বা চাকরি করতে দেব না। তো এই একটা বিষয় ছাড়া আর সব ব্যাপারই মোটামুটি আগের মতোই সম্পর্ক রয়েছে। কিন্তু মূল ব্যাপারটা হলো 2008 সন থেকে এখানে একচেটিয়াভাবে এখানে চীনের কর্তৃত্ব বৃদ্ধি পাচ্ছে, এবং এই যে সরকারটির পতন হলো, এটা একটি দলই 2008 থেকে একেবারে পতনের আগ পর্যন্ত এই সরকার পরিচালনা করে আসছে। কিন্তু এই সরকার ঘন ঘন, মানে 6 মাস, 7 মাস, 1 বছর পরপরই সরকার পরিবর্তন হতো, কিন্তু দল ঠিকই আছে। কিন্তু সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে, তারপরে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার প্রতি অনাস্থার কারণে, ওটা অনেকটা আমাদের এই যে পিয়ার সিস্টেমের মতো। সেই পিয়ার সিস্টেমের কারণে কি হলো, সরকারের ঘন ঘন পরিবর্তন হতো, কিন্তু পার্টি ছিল একটাই, সেই 2008 থেকে এখন পর্যন্ত একই পার্টি ছিল। ফলে এই সরকারে যারা 2008 সনে প্রধানমন্ত্রী ছিলেন, কিংবা 2012 সনে প্রধানমন্ত্রী ছিলেন, 2022 সনে প্রধানমন্ত্রী ছিলেন, এই সকলের প্রতি জনগণের ক্রোধ আর ক্ষোভ রয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে ভারত মদত দিচ্ছে। আপনারা জানেন যে কয়েকটি ঘটনা, বাংলাদেশে এখন চীনের যে কর্তৃত্ব চলছে, এই কর্তৃত্বটির প্রথম সফল কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করেছে নেপালে, দ্বিতীয় শ্রীলঙ্কাতে, তৃতীয় মালদ্বীপে মৈত্রী সরকার, এখন বাকি আছে শুধু বাংলাদেশে। তো আর চীনের এই কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে, সেই 2008 সনের আগে, একচেটিয়াভাবে এই অঞ্চলে পুরোটাই ভারতের কর্তৃত্ব ছিল। আপনারা জানেন যে ভারত শ্রীলঙ্কাতে সৈন্যবাহিনী পাঠিয়েছিল, এবং তামিল টাইগারদের সাথে যুদ্ধ করার জন্য যে বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, সেখানে দীর্ঘদিন লড়াই করেছেন, এবং এই কারণে শ্রীলঙ্কার একজন প্রেসিডেন্ট তামিলদের হাতে নিহত হয়েছেন, এবং রাজীব গান্ধীও তামিলদের হাতে নিহত হয়েছেন। তো সেই শ্রীলঙ্কা, যার সঙ্গে তার এমন সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এবং সেখানে চীনের কর্তৃত্ব, প্রভুত্ব এখনও পর্যন্ত চালু আছে। আর যেটিকে বললাম যে ভারতের একটা করদ রাজ্য মনে করা হতো নেপালকে এবং ভুটানকে, এই দুটো জায়গাতেও চীনের কর্তৃত্ব চালু হয়ে গেছে 2008 থেকে। আর মামুন আব্দুল গায়ুম যখন ছিলেন এরশাদ জামানাতে, তখন থেকে এখানে মালদ্বীপ বলতে মূলত একটা ভারতীয় করদ রাষ্ট্র এরকম ছিল। এবং সেখানে পুলিশ বাহিনীর বাইরে, পুলিশ বাহিনী শুধু মালদ্বীপের ছিল, আর বাইরে যে সেনাবাহিনী, এটা মূলত ছিল ভারতের। তো একবার চীনের মদদে কিছু জলদস্যু, মূলত যারা চীনের মদদে অস্ত্রশস্ত্র নিয়ে প্রেসিডেন্টের মানে প্রাসাদ আক্রমণ করেছিল, যখন মামুন আব্দুল গায়ুম ছিলেন প্রেসিডেন্ট এরশাদের জামানাতে, তখন তিনি এসএস পাঠিয়েছিলেন ভারতে, এবং ভারত তখন সৈন্যবাহিনী পাঠিয়েছিল, ছোট্ট একটা বাহিনী, 200 না 300 সদস্য একটি বাহিনী, এবং তারা সেই জলদস্যুদের কবল থেকে প্রেসিডেন্টকে উদ্ধার করার পরে ওখানে থেকে গিয়েছিলেন। এইবার
চীনা মদদের সরকার মজ্জু আসার পরে তিনি তার দেশ থেকে ভারতীয় সৈন্যবাহিনী সেই তাড়িয়ে দিলেন। তো এই হলো পাক ভারত উপমহাদেশের ভারতের কর্তৃত্ব বনাম চীনের কর্তৃত্ব। আর বাংলাদেশে শেখ হাসিনার যে পতন, পালিয়ে যাওয়া, এটার পেছনে যে একটা চীনের বিরাট হাত রয়েছে, আর বর্তমান যারা আছেন তাদের পেছনে যে চীনের একটা বিরাট হাত রয়েছে, এটা আমরা সবাই জানি। আর এই অবস্থাতে চীনের সবচেয়ে বিশ্বস্ত দীর্ঘমেয়াদী পার্টনার তারা জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত হলো যাকে বলা হয় নেপালে, এবং সেখানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, আরেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে। এবং এখানে যে অবস্থা ঘটেছে সেখানে যাকে বলা হয় চীনের আর এখানে মাথা উঁচু করে দাঁড়ানো বা এখানে চীনের কোনো পলিসি বা চীনের যে বিনিয়োগ, এটা অ্যাবসলিউটলি এখানে একেবারে জিরোতে চলে আসবে। যে গণঅভ্যুত্থান হয়েছে এটা মূলত চীনের বিরুদ্ধে। তো চীনের বিরুদ্ধে যখন এই গণঅভ্যুত্থানটা হয়েছে, আর এখন সেনাবাহিনী থেকে শুরু করে পরবর্তীতে যারা সরকার প্রতিষ্ঠা করবে, এরা সঙ্গত কারণেই ভারতের মদতপুষ্ট হবে এবং দিল্লির মদতপুষ্ট হবে। দিল্লির এই যে সফলতা, সেই সফলতায় বুঝতে পারেন যে এখন নরেন্দ্র মোদীর এখানে কি পরিমাণ আমোদ হচ্ছে, বা এখানে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং অজিত দোভাল, নিরাপত্তা যিনি উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল, এখন এই মুহূর্তে তারা কতটা যাকে বলা হয় গুড মুডে আছেন। আর এই ঘটনা যেভাবে যে আমি মূল্যায়ন করলাম, তো আমি যেভাবে মূল্যায়ন করলাম, ভারতে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের তো অনেকের রাজনৈতিক প্রজ্ঞা আমার সাথে শত শত গুণ বেশি। তারা এই মূল্যায়ন নিজেরা যখন করছেন, এবং এই মুহূর্তে যখন দিল্লি এবং কলকাতা বা অন্যান্য মূল স্ট্রিমের যে সকল ভারতীয় মিডিয়া যেভাবে উল্লাস প্রকাশ করছে, এতে করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে কী পরিমাণ খুশির বন্যা বয়ে যাচ্ছে এবং কেন, সেটাও আপনারা খুব সহজে অনুধাবন করতে পারছেন। আর শেখ হাসিনার অবস্থা, তিনি কি মুচকি হাসছেন, নট্য হাসি দিচ্ছেন, নাকি কি করছেন, এটা আপনারা যার যার রুচি অভিরুচি অনুযায়ী কল্পনা করে নিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।